বন্ধুরা ভাবুন আপনার কাছে প্রতিদিন ঠিক সেই ২৪ ঘন্টাই আছে যা কোনো বিজ্ঞানী, বিলেনিয়ার বা অলিম্পিক অ্যাথলিটের আছে। কিন্তু পার্থক্য শুধু এটুকুই যে তারা তাদের মস্তিষ্ককে ভিন্নভাবে চালাতে জানে। কখনো কি ভেবেছেন কিছু মানুষ কিভাবে ক্লান্তি ছাড়াই ক্রমাগত প্রোডাক্টিভ থাকে, যখন আমাদের মধ্যে অনেকেই সকালে উঠতেই ক্লান্তি অনুভব করি? কখনো কখনো মনে হয় যেন মস্তিষ্ক নিজেই আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কোনো একটা দিন মনে হয় সব কিছু ছেড়ে কেবল বিছানায় পড়ে থাকি। কাজের তালিকা দীর্ঘ হয় কিন্তু শক্তি শূন্য। ফোকাস করার চেষ্টা করলে ডিস্ট্র্যাকশন নাচতে শুরু করে। ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার ঝলক এবং মন যে প্রতি ৫ মিনিটে চ্যানেল পরিবর্তন করে তা সবই। এখন একটু কল্পনা করুন, এমন একটি দিন যখন আপনি সকালে উঠে ফ্রেশ অনুভব করেন, আপনার মন পুরো স্পষ্টতার সাথে কাজ করে, আপনি প্রতিটি কাজ সময়ের আগে শেষ করেন, তাও কোনো চাপ ছাড়াই, এবং দিনের শেষে ক্লান্তি নয়, সন্তুষ্টি থাকে যে আজ আপনি আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করেছেন, মস্তিষ্ক আপনাকে নয়। এটি কোনো ফ্যান্টাসি নয়, এটি বিজ্ঞান। নিউরোসায়েন্স স্পষ্ট করে দিয়েছে যে আমাদের মস্তিষ্ক কিভাবে সিদ্ধান্ত নেয়, কিভাবে ডিস্ট্র্যাকশনে আটকে যায় এবং কিভাবে আমরা এটিকে রিওয়ার করে সুপার প্রোডাক্টিভ বানাতে পারি। পার্থক্য শুধু এটুকুই যে আমাদের মস্তিষ্কের সাথে তার নিয়মে খেলতে হবে, বিপরীতে নয়। ভাবুন যদি আপনার কাছে মস্তিষ্কের শর্টকাট বাটন থাকে, যা স্ট্রেস নিয়ন্ত্রণ করতে পারে, মোটিভেশন চালু করতে পারে এবং অলসতা ডিলিট করতে পারে, তাহলে আপনার জীবন কেমন হবে? এই যাত্রার শুরু এখান থেকেই হয়, যেখানে আপনি জানতে পারবেন সেই 8 ব্রেন রুলস যা আপনার প্রোডাক্টিভিটিকে নতুন স্তরে নিয়ে যাবে। এই নিয়মগুলি আপনার মধ্যে ইতিমধ্যেই আছে, শুধু আপনাকে সেগুলি আনলক করতে হবে। কিন্তু একটি সতর্কতা আছে, একবার যদি আপনি এগুলি বুঝে যান তবে আপনি আর কখনো পুরনোভাবে কাজ করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার নিজের মস্তিষ্কের লোকানো ক্ষমতা অন্বেষণ করতে প্রস্তুত? রুল 1, স্লিপ দ্য ব্রেন রিসেট বাটন। আপনার কি মনে আছে সেই সকাল যখন আপনি কোনো অ্যালার্ম ছাড়াই উঠে গিয়েছিলেন? চোখ নিজে থেকেই খুলে গিয়েছিল এবং হৃদয় থেকে একটি শব্দ বের হলো, ওয়াও, আজ কিছু আলাদা অনুভূত হচ্ছে। মাথা হালকা, মন শান্ত এবং শক্তি প্রবাহিত। মনে হলো মস্তিষ্ক নিজেই নিজেকে নতুন করে তৈরি করেছে। কিন্তু এমন দিন কতবার আসে? সম্ভবত সপ্তাহে একবার বা মাসে একবারও না। আমরা প্রায়শই ঘুমকে বিলাসিতা মনে করি। দরকার নেই, কাজ আগে, ঘুম পরে। এই চিন্তায় আমরা ফোনের স্ক্রিনের আলোতে রাত কাটাই এবং পরের সকালেই সেই অবস্থা, ভারী চোখ, ক্লান্ত মন এবং অসম্পূর্ণ দিন। কিন্তু সত্যি হলো, ঘুম কেবল বিশ্রাম দেয় না, এটি আপনার মস্তিষ্কের রিসেট বাটন। যখন আপনি ঘুমান তখন আপনার মস্তিষ্ক পিছনে বসে পরিচ্ছন্নতা করে, সব অপ্রয়োজনীয় চিন্তা, জমে থাকা স্ট্রেস এবং বিভ্রান্তির মেঘ সরায়, মেমোরি ঠিকভাবে সংরক্ষণ করে, আবেগগুলোকে ব্যালেন্স করে এবং আপনার চিন্তাকে পরিষ্কার করে। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনি পুরো রাতের ভালো ঘুম নেন তখন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া কত সহজ লাগে? আপনার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হয়, আপনি বিরক্ত হন না, ফোকাস থাকে, এবং সবচেয়ে বিশেষ হল আপনার মোটিভেশন প্রাকৃতিক মনে হয়, জোর নয়। এখন একটু ভাবুন, যদি আপনি প্রতিদিন এমনভাবে ওঠেন, ফ্রেশ, স্পষ্ট এবং পূর্ণ আগুনে, কত কিছু পরিবর্তিত হবে। আপনার গতি, আপনার স্পষ্টতা, আপনার সৃজনশীলতা সবই একেবারে পরবর্তী স্তরে পৌঁছাবে। কিন্তু সমস্যা হলো, আমরা ঘুমের সময়ও মস্তিষ্ক সক্রিয় থাকে, নেটফ্লিক্স চালু থাকে বা ইনস্টাগ্রাম রিলস স্ক্রোল হয়। মস্তিষ্ক বন্ধ হওয়া তো দূরের কথা, এটি আরও বেশি ওভারহিট হয়ে যায় এবং তখন একটি নিঃশব্দ যুদ্ধ শুরু হয় আপনার মস্তিষ্ক এবং আপনার অভ্যাসের মধ্যে। এখন সময় এসেছে এটি বুঝতে যে প্রোডাক্টিভিটি শুরু হয় বিছানা থেকে, যেখানে আপনি আপনার মস্তিষ্ককে বলেন, এখন তুমি বিশ্রাম করো, আগামীকাল তোমাকে উঠতে হবে। যখন আপনি এই অভ্যাস গড়ে তোলেন তখন আপনি শুধু সময় পরিচালনা শিখেন না, শক্তি এবং মনোযোগ। ঘুমকে অগ্রাধিকার দেওয়া মানে আপনার মস্তিষ্ককে সেই সম্মান দেওয়া যা এটি প্রাপ্য। কারণ একটি ভালো বিশ্রামপ্রাপ্ত মস্তিষ্কই সেই জাদু করতে পারে যা পৃথিবী পরিবর্তন করে। তাই পরের বার যখন আপনি রাত জাগার জন্য স্ক্রোল করতে বসবেন, শুধু নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করুন, এই সামান্য ঘুমের চুরি কি আগামীকের আমার স্বপ্ন চুরি করবে? এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার মস্তিষ্ককে ঘুমাতে দেবেন নাকি জ্বালাবেন? রুল 2, এক্সারসাইজ, মুভ ইয়োর বডি, শার্পন ইয়োর মাইন্ড। কখনো কখনো মনে হয় মস্তিষ্ক কুয়াশা ছেঁড়া হয়েছে, প্রতিটি চিন্তা ধীর গতিতে চলছে। কাজ করার চেষ্টা করলে মনোযোগ ছিন্ন হয়, পড়তে চাইলে শব্দ বোঝা যায় না।
এবং কারো সঙ্গে কথা বললে উত্তর যান্ত্রিক মনে হয়, যেন ভিতরে কিছু ভারী বসে আছে, না খুশি, না স্পষ্টতা, শুধু অদ্ভুত জড়তা। তখন আমরা কি করি? চা খাই এবং স্ক্রিন টাইম বাড়াই, বা অন্য কোনো ডিস্ট্র্যাকশনে নিজেকে লুকাই, কিন্তু ভিতরে আমরা জানি সলিউশন এইসব নয়। এখন ভাবুন, যদি আপনি সেই অবস্থায় থাকেন কিন্তু কেবল 20 মিনিটের ব্রিস্ক ওয়াক করেছেন বা কোনো সিম্পল ওয়ার্কআউট করেছেন, একটু স্ট্রেচ, একটু দৌড়, এবং যখন শ্বাস দ্রুত হয়, যখন হৃদয় ধড়ফড় করে, আপনি অনুভব করবেন মস্তিষ্কের কুয়াশা ছেঁড়া হচ্ছে, এক এক করে সমস্ত আবেগ রিসেট হতে শুরু করে। এটি কোনো ম্যাজিক নয়, এটি শরীর এবং মস্তিষ্কের মধ্যে প্রাইমাল সংযোগ। যখন আপনার শরীর চলে, তখন আপনার মস্তিষ্ক জেগে ওঠে। অনেকেই ভাবেন এক্সারসাইজ শুধুই মাসেলের জন্য, কিন্তু সত্যি হলো এটি আপনার মস্তিষ্কের জন্য জ্বালানি। প্রতিবার যখন আপনি ঘাম ঝরান, আপনার মস্তিষ্ক ডোপামিন এবং সিরোটোনিনের মতো কেমিক্যাল ছাড়ে, সেই কেমিক্যাল যা আপনাকে খুশি, মোটিভেটেড এবং ফোকাসড করে। এবং এটি কেবল সাময়িক বুস্ট নয়, নিয়মিত আন্দোলন আপনার মস্তিষ্কের গঠনকে বাস্তবেই পরিবর্তন করে। সেগুলো নিউরন যা ফোকাস, মেমোরি এবং সৃজনশীলতার জন্য দায়ী, সেগুলোকে আরও শক্তিশালী করে। আপনি লক্ষ্য করেছেন, যখন আপনি কোনো নতুন আইডিয়া চিন্তা করেন বা কোনো সমস্যা সমাধান করতে চেষ্টা করেন, তখন বসে ভাবার চেয়ে হাঁটতে হাঁটতে ভাবা বেশি কার্যকর। শরীরের আন্দোলনে মস্তিষ্কে রিদম তৈরি হয় এবং সেই রিদম আপনার চিন্তাকে স্ট্রিমলাইন করে। কিন্তু আমাদের আধুনিক জীবন আমাদেরকে এত স্ট্যাটিক করে তুলেছে যে আমরা নিজেদের কেবল বসার মেশিন মনে করতে শুরু করেছি। সকাল থেকে রাত পর্যন্ত চেয়ার, সোফা, গাড়ির সিট, তারপর বিছানা, এবং ধীরে ধীরে সেই শক্তি যা আমাদের পরিচয় ছিল তা ম্লান হয়ে যায়। এক্সারসাইজ মানে জিমে যাওয়া নয়, এর মানে হল আপনার মস্তিষ্ককে অক্সিজেন দেওয়া, আপনার আবেগকে প্রবাহিত করা, আপনার শরীরকে সতর্ক করা, যাতে মন স্বাভাবিকভাবে সক্রিয় হয়। যখন আপনি নিজেকে বলেন, আজ শুধু 10 মিনিট হাঁটব, সেই 10 মিনিটই আপনাকে সেই জগতে নিয়ে যেতে পারে যেখানে স্পষ্টতা, আত্মবিশ্বাস এবং শান্তি আপনার ডিফল্ট স্টেট হয়ে যায়। এক্সারসাইজ আপনার মস্তিষ্কের সেই চাবি যা প্রোডাক্টিভিটির দরজা খুলে দেয়, এবং সবচেয়ে বিশেষ হল এই চাবি সবসময় আপনার কাছে থাকে, শুধু প্রয়োজন প্রতিদিন ঘুরিয়ে ব্যবহার করা। তাই পরের বার যখন মন উদাস, মোটিভেশন অনুপস্থিত বা কোনো কাজ ভারী মনে হয়, নিজেকে জিজ্ঞেস করুন, আমার কি বসতে হবে নাকি উঠে হাঁটব? কারণ কখনো কখনো একটি সাধারণ পদক্ষেপ আপনার পুরো জীবন পরিবর্তন করতে পারে। রুল 3, ফোকাস 1 টাস্ক অ্যাট আ টাইম। আপনি কি কখনো নিজেকে একই সঙ্গে 5টি কাজ করতে দেখেছেন? এক হাতে ফোন, অন্য হাতে ল্যাপটপে টাইপ, মনে কোনো পুরনো কথোপকথনের রিপ্লেই চলছে, সাথে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিওও চলছে, এবং ওপরের দিকে মন মনে করিয়ে দিচ্ছে যে কিছু আরও বাকি আছে। কিন্তু দিনের শেষে যখন আপনি থামেন, প্রশ্ন আসে, আমি আজ কি করেছি? এবং উত্তর আসে, অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু কিছুই সম্পূর্ণ হয়নি। এটি হলো মাল্টিটাস্কিংয়ে ভ্রান্ত স্বস্তি। আপনি মনে করেন আপনি অনেক কিছু পরিচালনা করছেন, কিন্তু আসলে আপনার মস্তিষ্ক প্রতি 10 সেকেন্ডে একটা কাজ থেকে অন্য কাজে লাফ দেয়, এবং প্রতিটি লাফের সাথে আপনার শক্তি কমতে থাকে। ফোকাস কোনো বিলাসিতা নয়, এটি একটি সুপার পাওয়ার, এবং এই পৃথিবীতে যারা সত্যিই সফল তারা এই শক্তি মাস্টার করেছে। কারণ যখন আপনার মন পুরোপুরি একটি কাজের উপর ফোকাস করে, তখন আপনার মস্তিষ্কের তরঙ্গ লেজার বিমের মতো কাজ করে। আপনি সেই গভীরে পৌঁছান যেখানে সৃজনশীলতা বিস্ফোরণ ঘটে, স্পষ্টতা ক্রিস্টাল ক্লিয়ার হয়, এবং সময় যেন উড়ে যায়। কিন্তু আধুনিক বিশ্ব আমাদের ফোকাস থেকে দূরে সরায়। প্রতিটি বিপ, প্রতিটি নোটিফিকেশন, প্রতিটি ভাইব্রেশন আপনাকে আপনার মূল চিন্তাভাবনা থেকে বিচ্ছিন্ন করে। আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শ্যালো থিঙ্কিংয়ের আসক্তি হয়ে যায়। ছোট ভিডিও, ছোট চিন্তাভাবনা, ছোট মনোযোগ এবং ছোট সাফল্য। এখন কল্পনা করুন এমন একটি দিন যখন আপনি কেবল একটি কাজের উপর ফোকাস করেছিলেন, সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ উপস্থিতি সহ। কোনো ডিস্ট্র্যাকশন নেই, কোনো অপ্রয়োজনীয় সুইচিং নেই, কেবল আপনি এবং সেই কাজের মধ্যে শান্ত, গভীর সংযোগ। কাজের মান কেমন হবে? অনুভূতি কেমন হবে যখন আপনি শেষ করে মাথা উঁচু করবেন? এই হল ডিপ ওয়ার্কের শক্তি। ফোকাস ফিরে পাওয়া অসম্ভব নয়, কিন্তু এটি একটি সচেতন সিদ্ধান্ত। আপনাকে আপনার মস্তিষ্ককে শেখাতে হবে যে সবকিছু এখনই জরুরি নয়, এবং যখন আপনি এটি করেন মন প্রতিরোধ করে, বিরক্তি দেয়, ডিস্ট্র্যাকশনের আকাঙ্ক্ষা বাড়ায়। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে স্থিত থাকেন, আপনি নিজেকে একটি নতুন জগতে খুঁজে পান,
যেখানে আপনার মন শান্ত এবং কর্মশক্তি শক্তিশালী। একবার এটি আসলে আপনি কম সময়ে বেশি প্রভাবশালী কাজ করতে পারবেন, এবং এটিই প্রোডাক্টিভিটির আসল রূপ। এটি শোরগোলপূর্ণ নয়, শান্ত, ছড়ানো নয়, কেন্দ্রীভূত। তাই পরের বার যখন আপনি কোনো কাজে লিপ্ত হন, শুধু একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই এই কাজের সাথে উপস্থিত আছি? যদি উত্তর না হয়, তবে থামুন, গভীর শ্বাস নিন এবং কেবল সেই একটিমাত্র কাজের মধ্যে প্রবেশ করুন। কারণ যখন আপনি একটি কাজের ওপর 100% ফোকাস দেন, এখান থেকেই আপনার অসাধারণ হওয়া শুরু হয়। রুল 4, স্ট্রেস ম্যানেজ ইট বিফোর ইট ম্যানেজেস ইউ। কখনো কখনো আমরা নীরবে বসে থাকি, কিন্তু ভিতরে একটি ঝড় চলছে, শ্বাস দ্রুত হচ্ছে, হৃদয় উত্তেজিত, মস্তিষ্ক অজানা ভয়ে ডুবে আছে, কোনো কারণ স্পষ্ট নয়, তবুও মনে হয় কিছু ভয়াবহ ঘটতে চলেছে। এটিই হলো স্ট্রেস, যা বাইরে প্রকাশ পায় না, কিন্তু ভিতরে আমাদের খায়। স্ট্রেসের সবচেয়ে বিপজ্জনক দিক হল এটি ধীরে ধীরে আসে এবং আমরা এর সাথে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে যাই। আমরা এটিকে নর্মাল প্রেশার, আমি একটু ব্যস্ত বা আজ মন কিছুটা অফ বলে উপেক্ষা করি। কিন্তু সত্য হল, স্ট্রেস কখনো নীরব থাকে না। এটি প্রতিদিন আমাদের চিন্তাভাবনাকে ধীর করে, ফোকাসকে দুর্বল করে এবং আমাদের সিদ্ধান্তকে ভয়ে পূর্ণ করে। এখন কল্পনা করুন আপনি কোনো কাজ করছেন, সব ঠিক মনে হচ্ছে, কিন্তু ভিতরে উদ্বেগ, চাপ রয়েছে। আপনি প্রতিটি ছোট ভুলে নিজেকে বিচার করছেন, প্রতিটি ধাপে ওভারথিঙ্ক করছেন এবং প্রতিটি ফলাফলকে ব্যর্থতার সঙ্গে যুক্ত করছেন। সেই কাজের মান কেমন হবে, সেই যাত্রা কত ব্যথাদায়ক হবে। স্ট্রেস প্রোডাক্টিভিটিকে ভিতর থেকে পোড়ায় এবং এটি শুধু মনের ওপর প্রভাব ফেলে না, আপনার শরীরও প্রতিক্রিয়া দেখায়। ঘুম বিঘ্নিত হয়, শক্তি কম থাকে এবং ধীরে ধীরে আপনি ক্লান্তি নিয়ে বাঁচতে শিখে যান। কিন্তু এর মানে এই নয় যে স্ট্রেস থেকে বাঁচা যায় না। স্ট্রেস কোনো শত্রু নয়, এটি একটি সংকেত। এটি বলে যে কোথাও কিছু ভারসাম্যহীন হয়ে গেছে, এবং যখন আপনি এই সংকেত শুনতে শেখেন, তখনই আপনি স্ট্রেস ম্যানেজ করতে শুরু করেন, উপেক্ষা নয়। প্রথম ধাপ হল থামা। যখন আপনি অনুভব করেন ভিতরে অশান্তি, কিছুক্ষণ সব বন্ধ করুন। কোনো ফোন নয়, কোনো কথাবার্তা নয়, শুধু নিজেকে সংযুক্ত করুন। একটি গভীর শ্বাস নিন এবং আপনার মস্তিষ্ককে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে তোমার কি প্রয়োজন? কখনো কখনো মস্তিষ্ককে স্পেস প্রয়োজন হয়, কখনো স্পষ্টতা এবং কখনো শুধু এই বিশ্বাস যে আপনি একা নন। স্ট্রেস মোকাবিলার আরেকটি শক্তিশালী উপায় হল আন্দোলন। যখন শরীর চলে, আবেগও প্রবাহিত হয়। হাঁটুন, কিছু স্ট্রেচ করুন বা খোলা আকাশের নিচে কয়েক মিনিট কাটান। মন নিজেই স্থিতিশীল অনুভব করতে শুরু করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার প্রত্যাশা পুনঃস্থাপন করুন। আমরা নিজেকে নিখুঁত হওয়ার আশা করি, সব দ্রুত করা চাপ দেই এবং এই চাপেই নিজেকে হারায়। কিন্তু মনে রাখবেন, আপনি যন্ত্র নয়, আপনি মানুষ, যার মধ্যে অনুভূতি, সীমাবদ্ধতা এবং সবচেয়ে বড় হল সুস্থ হওয়ার ক্ষমতা আছে। স্ট্রেস ম্যানেজ করা মানে আপনার মস্তিষ্ককে সেই সম্মান দেওয়া যা এটি প্রাপ্য। এটি শোনা, বোঝা এবং এর সঙ্গে সমন্বয় জীবনযাপন করা। কারণ যদি আপনি স্ট্রেসকে থামান না, একদিন স্ট্রেস আপনাকে থামাবে। এখন শুধু প্রশ্ন হল, আপনি কি নিজেকে বার্নআউটের দিকে যেতে দেবেন, নাকি আজই একটি ছোট পদক্ষেপ নিয়ে নিজেকে সুস্থ করা শুরু করবেন? সিদ্ধান্ত আপনার এবং আপনার শান্তিও। রুল 5, রিপিট টু রিমেম্বার। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কিছু কথা বারবার শুনে গেলেও যখন দরকার হয় মনে থাকে না? যেমন কোনো গুরুত্বপূর্ণ আইডিয়া পড়েছেন, অনুপ্রেরণামূলক উক্তি লিখেছেন বা কোনো ধারণা শিখেছেন, কিন্তু যখন অ্যাকশন নেওয়ার সময় আসে মস্তিষ্ক ব্ল্যাঙ্ক হয়ে যায়। কখনো কখনো আমরা ভাবি হয়তো আমার মেমোরি দুর্বল, কিন্তু সত্যি তা নয়। আমাদের মস্তিষ্ক শুধু শুনে বা দেখে তথ্য সংরক্ষণ করে না, এটি পুনরাবৃত্তি করলে শক্তিশালী হয়। আমাদের মস্তিষ্ক মাংসপেশির মতো। আপনি একবার জিমে গিয়ে 6 প্যাক তৈরি করতে পারবেন না, একইভাবে একবার পড়ে কিছু মনে রাখতে পারবেন না। আসল রিটেনশন আসে পুনরাবৃত্তি থেকে। যখন আপনি কোনো কথা বারবার শোনেন, ভাবেন, পড়েন, লেখেন, তাহলে তা কেবল তথ্য নয়, মস্তিষ্কের অংশ হয়ে যায়। যেমন গানের লাইন আপনি মনে রাখতে চেষ্টা করেন না, কিন্তু তা মুখে মুখে থাকে, কারণ আপনি তা শুনেছেন, অনুভব করেছেন, শোষণ করেছেন। এমনভাবে আপনি যদি আপনার লক্ষ্য, লার্নিং, মূল্যবোধের ওপর প্রয়োগ করেন, তা চিরকাল আপনার মধ্যে বাস করবে। আধুনিক জীবনের সমস্যা হল, আমরা প্রতিদিন নতুন কিছু খাই, কিন্তু পুনরাবৃত্তি করি না। আমরা অনুপ্রেরণা খুঁজে পাই, কিন্তু তা ইন্টিগ্রেট করি না। পুনরাবৃত্তি মানে বিরক্তিকর নয়, এটি মস্তিষ্কের ভাষা। যখন কোনো ধারণা বারবার বলেন, পড়েন, লেখেন, মস্তিষ্ক সেটাকে প্রায়োরিটি দেয়, আর সেটিই অভ্যাস তৈরি করে, সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং ফলাফল ডিজাইন করে।
যদি কোনো দক্ষতা শিখতে চান, কোনো ইমোশন পরিবর্তন করতে চান বা মাইন্ডসেট ডেভেলপ করতে চান, ডেইলি পুনরাবৃত্তি শুরু করুন। প্রথমে অদ্ভুত লাগবে, মস্তিষ্ক প্রতিরোধ করবে, কিন্তু ধীরে ধীরে নতুন চিন্তা আপনার সাবকনশাসে ঢুকে যাবে। তখন আপনি অবাক হবেন কত স্পষ্টভাবে চিন্তা করছেন, কত আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিচ্ছেন এবং কত দ্রুত বৃদ্ধি পাচ্ছেন। রুল 6, ভিজুয়ালস বিট টেক্সট। আপনি কি কখনো কোনো বইয়ের লাইন পড়েছেন যা তখন বোঝা গেল কিন্তু কয়েকদিন পরে ভুলে গেছেন? তারপর কোনো ছবি দেখেছেন যা আপনাকে ভিতর থেকে ঝলকানি দিয়েছে? এটি হলো ভিজুয়ালসের প্রকৃত শক্তি। আমাদের মস্তিষ্ক শব্দের চেয়ে ছবি দ্রুত বোঝে, গভীরভাবে অনুভব করে এবং দীর্ঘ সময় ধরে মনে রাখে। যখন কোনো ছবি দেখেন, মস্তিষ্ক সব কিছু একসাথে গ্রহণ করে, কালার, ইমোশন, মানে। যখন কোনো নতুন ধারণা শিখতে হবে, দুটি বিকল্প আছে: দীর্ঘ প্যারাগ্রাফ পড়া বা ইনফোগ্রাফিক দেখা। বেশিরভাগ মানুষ দ্বিতীয় অপশন বেছে নেবে, কারণ এটি দ্রুত, পরিষ্কার এবং প্রাকৃতিকভাবে আকর্ষণীয়। ভিজুয়ালসের সঙ্গে লার্নিং হলে তা শুধু শিখা নয়, অভিজ্ঞতা রূপে হয়ে যায়। এই জন্য শিশুদের বইতে ছবি থাকে, বড় হয়ে আমরা সেই অভ্যেস ছেড়ে দিই, তাই লার্নিং বিরক্তিকর মনে হয়। যদি আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে চান, কোনো দক্ষতা মাস্টার করতে চান বা কোনো ধারণা মনে রাখতে চান, ভিজুয়ালসকে চিন্তার অংশ বানান। মাইন্ড ম্যাপ, ডায়াগ্রাম, কালার কোডেড নোট, স্কেচিং, অল এগুলো মস্তিষ্ককে সক্রিয় রাখে। ভিজুয়ালস আপনাকে স্পষ্টতা দেয়, যেন কুয়াশার মধ্যে পথ হঠাৎ পরিষ্কার হয়ে যায়। যখন লক্ষ্যকে ভিজুয়ালাইজ করে ভিশন বোর্ডে রাখেন, এটি কেবল স্বপ্ন নয়, দৈনন্দিন আপনাকে টেনে আনে, অনুপ্রেরণা দেয় এবং স্মরণ করায় কেন শুরু করেছিলেন। রুল 7, ইমোশনস ড্রাইভ অ্যাকশন। আমাদের সিদ্ধান্ত, লক্ষ্য, প্রোডাক্টিভিটি সবই লজিকের চেয়ে ইমোশন দ্বারা চলে। যখন কোনো কিছুতে হৃদয় জড়িয়ে যায়, আমরা রাত জেগে কাজ করি, ক্লান্ত না হয়ে। কিন্তু যদি মন না লাগে, সেই কাজ বোঝা হয়ে যায়। কখনো কখনো আমরা নিজেদের ধাক্কা দিই, ডিসিপ্লিন রাখি, সময় নষ্ট না করি, কিন্তু মোটিভেশন নেই। কেন? কারণ লজিক আছে কিন্তু ইমোশন নেই। ইমোশন হলো সেই অদৃশ্য শক্তি যা কোনো অ্যাকশনের পিছনে আগুন জ্বালাতে পারে। যদি আপনার লক্ষ্য থেকে ইমোশন সংযুক্ত না হয়, তবে সেটি কেবল একটি তালিকা। কিন্তু যখন কোনো কাজ আপনার মনে নিজস্ব লাগে, তখন ভেতর থেকে ফায়ার জ্বলে, আর এই ফায়ার অ্যাকশনকে অপ্রতিরোধ করে। সমস্যা আসে যখন আমরা শুধু লজিক অনুযায়ী কাজের পরিকল্পনা করি, ভাবি আমাকে এটি করতে হবে, কিন্তু কেন করতে চাই তা ভাবি না। প্রতিটি অ্যাকশনের পিছনে একটি ইমোশনাল রিজন থাকা উচিত, কারণ হৃদয় জড়িত হলে মস্তিষ্ক স্বাভাবিকভাবে অ্যালাইন হয়। রুল 8, ব্রেন নিডস ব্রেকস। আমরা ভাবি যন্ত্রের মতো কাজ করব, বিরাম ছাড়া, কিন্তু আমরা যন্ত্র নই, মানুষ। আমাদের মস্তিষ্কেরও সীমা আছে। যখন ঘন্টার পর ঘন্টা বিরতি ছাড়া কাজ করি, একসময় মস্তিষ্ক ব্ল্যাঙ্ক লাগে। শরীর চেয়ারে, কিন্তু ফোকাস কোথাও নয়। স্ক্রিন দেখছি, বুঝতে পারছি না, মাথায় থকথকানি। এটি মস্তিষ্কের ইঙ্গিত আমাকে কিছুটা শ্বাস প্রশ্বাসের দরকার, কিন্তু আমরা গিল্ট ফিল করি, বিরতি নিলে সময় নষ্ট হবে। অতিরিক্ত চাপের মধ্যে আমরা এনার্জি, ফোকাস, সৃজনশীলতা হারাই। বিরতি নেওয়া দুর্বলতা নয়, এটি প্রোডাক্টিভিটি রিচার্জের উপায়। আমাদের মস্তিষ্কের প্রাকৃতিক রিদম আছে, প্রতি 90-120 মিনিটে। এর মানে একবারে মস্তিষ্ক শুধু সীমিত সময়ে ফোকাস করতে পারে, পরে রিসেটের প্রয়োজন। যদি এই ছোট বিরতি উপেক্ষা করি, আমরা ধীরে ধীরে লো এনার্জি জোনে আটকে যাই। কিন্তু যদি সঠিক সময় ছোট বিরতি নিই, চোখ বন্ধ করে একটু হাঁটুন, গভীর শ্বাস নিন, মস্তিষ্ক পুনরায় শার্প হয়। প্রথমে ধীরে ধীরে, তারপর আগের মস্তিষ্কের চেয়ে দ্বিগুণ স্পষ্টতা এবং গতিসহ কাজ করতে শুরু করবে। বিরতি আপনাকে পিছনে নিয়ে যায় না, বরং পুনরুজ্জীবিত করে।